নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি এবং আমরা গত 5 দিনের যে ক্লাসগুলো করেছি তাতে দেখতে পাবো আমরা যে কারকের একেবারে প্রাথমিক অংশ থেকে শুরু করে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক ইত্যাদি কারকগুলোর যে বিভাজনগুলো তথা শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই কারকেরই শেষ যে শ্রেণীবিভাগের বা কারকের যে শ্রেণীবিভাগ তার শেষ যে ভাগটি রয়েছে তথা অধিকরণ কারক, সেই অধিকরণ কারকের বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের আমাদের ক্লাসের বিষয়। তাহলে ক্লাস অর্থাৎ কারকের যে প্রথম ক্লাসটি আমরা করেছিলাম সেই ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে অধিকরণ কারক কাকে বলে। সেখানে কি দেখেছিলাম? ক্রিয়াটি যে স্থানে সম্পাদিত হচ্ছে এবং ক্রিয়াটি যখন সম্পাদিত হচ্ছে তাকেই আমরা বলবো অধিকরণ কারক। এই অধিকরণ কারক সম্পর্কে বা অন্যান্য কারকগুলো সম্পর্কে যে বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো আপনারা জানতে চাইলে বা সেই আলোচনাগুলো দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা আপনারা যে আমাদের প্লেলিস্ট বাংলা কারক ও বিভক্তি, সেই কারক ও বিভক্তি প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখে নিতে পারেন। তাহলে কারক সম্পর্কে আশা করছি একটা পরিষ্কার ধারণা তৈরি হবে এবং কারক নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। যাই হোক, আজকে আমরা পড়ব অধিকরণ কারকের একাধিক শ্রেণীবিভাগগুলো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি অধিকরণ কারক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, অধিকরণ কারক কাকে বলে বললাম? যে ক্রিয়াটি যে স্থানে সম্পাদিত হচ্ছে এবং ক্রিয়াটি যখন সম্পাদিত হচ্ছে। এখন ক্রিয়াটি কোন স্থানে সম্পাদিত হচ্ছে বোঝাবে কিভাবে বুঝবো? যদি আমরা বলি যে রামবাবু মাঠে খেলতে গেছে বা রামবাবু মাঠে হাঁটতে গেছে, তাহলে জায়গাটা কোথায় বোঝাচ্ছে? মাঠে গেছে। এই মাঠে হচ্ছে, এটা অধিকরণ কারক, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান বোঝালো, একটা জায়গা বোঝালো। সেটা নির্দিষ্টও হতে পারে বা ব্যাপ্তি কোনো বড় এরিয়া নিয়েও হতে পারে। স্থান বোঝালেই সেটাকে বলা হবে যে অধিকরণ কারক। তবে সেই স্থান বোঝানো বলতে সেই স্থানে থাকতে হবে, সেই স্থান থেকে চলে যাওয়া অর্থে বোঝালে আমি বলেছি আগের দিনের ক্লাসে অপাদান কারক ওটা। যাক, অপাদান কারকের প্রসঙ্গে আজকে আমরা আসবো না, আমরা শুধুমাত্র আজকে অধিকরণ কারকটি আলোচনা করব। তাহলে প্রথমত স্থান দিয়ে আমরা একটা উদাহরণ দেখলাম, এবার আমরা দেখব সময় দিয়ে। আবার যদি বলি যে অরূপ বিকেল 4টের সময় স্কুল থেকে বাড়ি ফিরল, তাহলে একটা নির্দিষ্ট সময় বুঝিয়ে দেওয়া হচ্ছে। অরূপ বিকেল 4টের সময় স্কুল থেকে বাড়ি ফিরল বা বিকেল 4টেই স্কুল থেকে বাড়ি ফিরল, তাহলে একটা নির্দিষ্ট সময় বুঝিয়ে দিচ্ছে। এটাও তাহলে অধিকরণ কারক। কিন্তু এই সময়, স্থান ইত্যাদিকে কেন্দ্র করে বা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে অধিকরণ কারককে কয়েকটি ভাগেও ভাগ করা হয়। কী কী ভাগ সেগুলো একবার দেখে নিই। একটা হচ্ছে যে স্থানাধিকরণ, একটা কালাধিকরণ, আর একটা হচ্ছে বিষয়াধিকরণ। স্থানাধিকরণ কি? স্থানাধিকরণ হচ্ছে যে ক্রিয়াটি কোন স্থানে সম্পাদিত হচ্ছে তাকেই আমরা বলবো কি? স্থানাধিকরণ। তাহলে এই স্থানাধিকরণ যেমন উদাহরণ দেখি, ওই যে আমরা প্রথম উদাহরণটা দিলাম যে রামবাবু বিকেল 4টেই খেলতে গেল, হাঁটতে গেল, অথবা বলা হলো এই মাঠে হাঁটতে গেল, রামবাবু মাঠে হাঁটতে গেল বা মাঠে খেলতে গেল। বিকেল 4টে না, ওটা কালাধিকরণ, কারণ ওটা সময়ের ব্যাপার আছে। তাহলে রামবাবু মাঠে হাঁটতে গেল, ছেলেরা মাঠে গরু চড়াচ্ছে বা ছেলেরা মাঠে খেলা করছে ইত্যাদি নানা রকম উদাহরণ আমরা দিতে পারি। বইটি ব্যাগে রাখলাম, মানে কোন স্থানে রাখলাম, এটাও স্থানাধিকরণ। কিন্তু এই স্থানাধিকরণের আবার কতকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, কারণ স্থান বলতে শুধুমাত্র নির্দিষ্ট স্থানও বোঝায়, স্থান বলতে একটা বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে একটা ব্যাপ্তিমূলক একটা স্থান বোঝায়। স্থান বোঝাতে আবার কাছেও বোঝানো হয়, সেটাও একটা স্থান। মানে স্থান বলতে আমি বলতে চাইলাম এরকম, যদি বলি নদীতে, মানে নদীতে বোঝাতে অনেক সময় নদীর মধ্যেখানেও বোঝানো হয়, অনেক সময় নদীর পাড়েও বোঝানো হয়। এইরকম ধরনের বিভিন্ন রকম স্থান রয়েছে। এই স্থানের বিভাজন অনুসারে স্থানাধিকরণকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগগুলো? একটি ভাগ হচ্ছে যে একদেশ সূচক তথা একদেশ সূচক স্থানাধিকরণ, আরেকটি হচ্ছে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ, আরেকটি হচ্ছে সামীপ্য সূচক স্থানাধিকরণ। আমরা নামগুলোর মধ্য দিয়েই বুঝতে পারছি যে এইগুলোর উদাহরণ কি হতে পারে বা এইগুলো কি বিষয়গুলো।
একদেশসূচক স্থানাধিকরণ বলতে মূলত একটা নির্দিষ্ট জায়গা বোঝাবে, সেই জায়গায় যে ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে সেটা বোঝাবে। যেমন আমরা দুটো একটা উদাহরণ ইতিমধ্যেই দিয়েছি, যে বইটি ব্যাগে রাখলাম, অর্থাৎ ব্যাগে সব পদটি হচ্ছে একদেশসূচক, একটা নির্দিষ্ট স্থান। চোখের কোণে জল এলো, চোখের কোণে, এটাও আমরা বলতে পারি একদেশসূচক স্থানাধিকরণ। আবার যদি বলি ওই যে রামবাবু মাঠে খেলতে গেল বা রামবাবু মাঠে হাঁটতে গেল, মাঠে একদেশসূচক স্থানাধিকরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। আবার রাজার আপন দেশে, এই কথাটা যদি বলি, তারপরে যা হোক কিছু একটা যে কোনো কিছু বললেই হলো, রাজার আপন দেশে রাজার অনেক আত্মীয় রয়েছে, এই কথাটা যদি বলি, তাহলে আপন দেশে বলতে রাজার নির্দিষ্ট দেশের কথা বলছে, এটাও হচ্ছে একদেশসূচক স্থানাধিকরণ। এরপরে আমরা ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ জানবো। যদি আমরা ব্যাপ্তিসূচক স্থানাধিকরণটা জানি, তাহলে এই একদেশসূচক স্থানাধিকরণে যে আমরা আপন দেশে কথাটি উল্লেখ করলাম, দেশ মানে মূলত বোঝায় অনেকটা বড় এরিয়া, সেই অর্থে মনে হতে পারে যে দেশ ব্যাপ্তিসূচক হবে, কিন্তু না, ব্যাপ্তিসূচক অর্থে সমগ্র, বিশেষ অর্থে যেটা মানে সাধারণ অর্থে যেটা বোঝায়, কোনো বিশেষ কিছু নয়। দেশ মানে হচ্ছে একটা বিশেষ কিছু, মানে সমগ্র পৃথিবীর মধ্যে বা সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে একটা দেশ মানে হচ্ছে একটা বিশেষ কিছুই, সেই জন্য এটা একদেশসূচক। কিন্তু ব্যাপ্তিসূচক কি? ব্যাপ্তিসূচক মানে হচ্ছে এমন কিছু একটা বোঝাবে যেটা সমগ্র জাগতিক যে নিয়ম, সেই নিয়মের মধ্যে ব্যাপ্ত হয়ে আছে বা ছড়িয়ে আছে। যেমন যদি বলা হয় তিলে তৈল আছে বা তিলে তেল আছে, সেটা আমাদের এখানেও হতে পারে, সেটা বিদেশেও হতে পারে, যেখানেই হোক না কেন তিল মাত্রই তেল আছে, এটা ব্যাপ্তিসূচক। যদি বলা হয় বরফে শীতলতা রয়েছে, সেটা এখানকার বরফেও শীতলতা রয়েছে, পৃথিবীর মধ্যে যত জায়গায় বরফ আছে সেখানেও শীতলতা রয়েছে, যদি পৃথিবীর বাইরে কোথাও বরফ থাকে সেখানেও শীতলতা রয়েছে, এইটা হচ্ছে ব্যাপ্তিসূচক। অগ্নিতে মানে আগুনে আর কি উত্তাপ রয়েছে, সাধারণ একটা বিষয়, অর্থাৎ এখানে বিশেষের কোনো প্রসঙ্গ নেই, অর্থাৎ আগুন যেখানকারই হোক, যত দূরেরই হোক, তাতে উত্তপ্ত বা তাতে তাপ রয়েছেই, এইটিকে বলা হবে ব্যাপ্তিসূচক অধিকরণ, এই স্থানাধিকরণ। এরপরে আসবো সামীপ্য সূচক। সামীপ্য কথাটার মানে কি? সামীপ্য কথার মানে হচ্ছে কাছে তথা নিকটে তথা কাছে, অর্থাৎ কাছে বোঝাবে। যদি আমরা বলি গঙ্গাসাগরে মেলা দেখতে গেলাম, কোথায় গেলাম বোঝাচ্ছে, তাই অধিকরণ কারক হয়ে গেল। কিন্তু গঙ্গাসাগরে মেলা দেখতে গেলাম বলতে কি গঙ্গাসাগরের মাঝখানে গেলাম, মানে তথা ওই সমুদ্রের বা গঙ্গার মাঝখানে কি মেলা দেখলাম জায়গাটার? গঙ্গাসাগরে মানে গঙ্গাসাগরের তীরে মেলা দেখতে গেলাম, এই তীরে মানে হচ্ছে ওই সামীপ্য বা নিকটে বোঝাচ্ছে। এরপরে আমরা কি আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন যদি বলা হয় জানালায় এত ভিড় কেন, তাহলে জানালায় এত ভিড় বলতে কি বোঝায়? জানালার ওপরে কি ভিড় হয়? হয় না। হয় কোথায় ভিড়টা? জানালার কাছে ভিড় হয়। দুয়ারে দাঁড়ায় ভিখারি, যদি এই কথাটা বলি, তাহলে দুয়ারে দাঁড়ায় ভিখারি বলতে মূলত বোঝাবে দুয়ারের কাছে বা দ্বারের কাছে দাঁড়িয়ে রয়েছে ভিখারি। এই হচ্ছে সামীপ্য সূচক, অর্থাৎ নিকটে বা কাছে বোঝাতে, একেবারে প্রপার ওই জায়গাতেই বোঝাবে না, কাছে বোঝাবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গার উল্লেখ থাকবে, তার কাছে বোঝাবে, তাকেই বলবো আমরা সামীপ্য সূচক স্থানাধিকরণ। এরপরে আমরা আসবো কালাধিকরণের প্রসঙ্গে। তাহলে আমরা স্থানাধিকরণের তিনটে ভাগ জানলাম। একটা হচ্ছে একদেশসূচক স্থানাধিকরণ, যেটা একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। এরপরে জানলাম আমরা ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ, যেটা সমগ্র যার মানে সাধারণ অর্থে বোঝানো হচ্ছে যেটাকে, অর্থাৎ সমগ্র জায়গায় বা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে যেটা। আর তৃতীয়ত আমরা জানলাম কি সামীপ্যসূচক স্থানাধিকরণ। তাহলে এই যে কটা জানলাম, এরপরে আমরা জানবো কালাধিকরণের প্রসঙ্গে। কালাধিকরণ বলতে আমরা একটা উদাহরণের আগে বলেই ফেলেছি অলরেডি, কিন্তু কালাধিকরণেরও আবার দুটো ভাগ রয়েছে। কি কি সেগুলো? একটা হচ্ছে যে একটা ক্ষণমূলক, আর একটা হচ্ছে ব্যাপ্তিমূলক। ক্ষণমূলক আর ব্যাপ্তিমূলক বলতে এই কালও একটা দুটো ভাগ রয়েছে কালের, একটা হচ্ছে অল্প সময়ের কাল আর একটা দীর্ঘ সময়ের কাল। ক্ষণমূলক মানে একটা সীমিত নির্দিষ্ট সময় বা সীমিত সময় বোঝাবে, আর ব্যাপ্তিমূলক আমরা বুঝতেই পারছি এটা অনেক বড় সময় বা অনেকটা বেশি সময়কে নিয়ে যেটা বোঝাবে, সেটাকে আমরা বলবো ব্যাপ্তিমূলক। ক্ষণমূলকের উদাহরণ দিই,
তাহলে আমরা বুঝতে পারবো ক্ষণমূলক বলতে কি বোঝানো হচ্ছে আসলে। ক্ষণমূলক কালাদিকরণ বলতে কোনো একটা নির্দিষ্ট টাইম যদি বলা হয় যে 10টার সময় খেলতে যাবে বা 10টার সময় স্কুল যাবে, বা বলা হলো দুপুর 1টায় ভাত খাবে বা ভাত খেলো, তাহলে এগুলো একটা টাইম বলা হচ্ছে, এটা হচ্ছে ক্ষণমূলক। আবার যদি বলা হয় বিকেলবেলায় ঘুরতে যাবে, বিকেলবেলা মানে সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে বিকেলবেলা। সকালবেলা ঘুম থেকে উঠলো বা দুপুরবেলা ভাত খাবে, দুপুরবেলা বলতে ওটাও একটা দিনের নির্দিষ্ট একটা সময় দুপুরবেলা। তাহলে টাইম, মিনিট, সেকেন্ড, মানে ঘন্টা যেটাকে বোঝায় সেটাও বোঝাবে, এবং সেই সঙ্গে যে একটা দিন, সেই দিনের একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট অংশ, সেটাকেও বলা হবে ক্ষণমূলক কালাদিকরণ। তাহলে আমরা ক্ষণমূলক কালাদিকরণও পরিষ্কার বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট সময় বোঝাবে, সেই সময়টা হচ্ছে ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, বা দিনের কোনো একটা অংশ হতে পারে, সেটাকেও আমরা বলবো ক্ষণমূলক কালাদিকরণ। এরপরে আমরা ব্যাপ্তিমূলক কালাদিকরণটা দেখি। ব্যাপ্তিমূলক বলতে বোঝাবে একটা সমগ্র দিন, এটা একটা ব্যাপ্তি, একটা সমগ্র সপ্তাহ, এটা একটা ব্যাপ্তি, একটা সমগ্র মাস, এটা ব্যাপ্তি, সমগ্র বছর, একটা সমগ্র যুগ, এগুলোকে বলা হবে ব্যাপ্তিমূলক। একটা দিনের অংশ যখন বোঝাবে তখন সেটা হবে ক্ষণমূলক। একটা দিনের নির্দিষ্ট সময় যখন বোঝাবে, যে ঘন্টা অমুক ঘন্টায় বা অমুকটাই, আবার অতটাই, অথবা একটাই কি দুটোই কি তিনটেই, এগুলো হচ্ছে ক্ষণমূলক। কিন্তু সমগ্র দিনটা হচ্ছে ব্যাপ্তিমূলক। ঠিক সেরকমভাবে সমগ্র সপ্তাহটা, সেটাও ব্যাপ্তিমূলক। সেইভাবে ওই যে বললাম মাস, বছর, যে যুগ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যাপ্তিসূচক বা ব্যাপ্তিমূলক কালাদিকরণ। তাহলে ব্যাপ্তিমূলক কালাদিকরণও আমরা জানলাম এবং ক্ষণমূলক কালাদিকরণও জানলাম। এরপরে আমরা আসবো বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ বলতে আমরা সংজ্ঞার নামের মধ্য দিয়েই সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট বিষয় বোঝাবে, যে কোনো বিষয় হতে পারে। বিষয়গুলো কি কি আমরা উদাহরণ দেখি। মানে এই এমন একটা অধিকরণ কারক যেটা একটা নির্দিষ্ট বিষয়ই শুধুমাত্র বোঝাবে, অন্য কিছু বোঝানোর প্রয়োজন নেই। বিষয় বোঝালেই সেটা বিষয়াধিকরণ। যেমন উদাহরণ দেখি, যদি বলা হয় শ্যামবাবু ন্যায়শাস্ত্রে পণ্ডিত, শ্যামবাবু ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তথা এখানে বোঝাই যাচ্ছে বিষয়টা কি, ন্যায়শাস্ত্র। সেটা ন্যায়শাস্ত্র বলতেও পারি বা অন্য কোনো একটা বিষয়ে বলতে পারি, যে কোনো বিষয়ে তিনি পণ্ডিত, সেই বিষয়টাই হচ্ছে বিষয়াধিকরণ। আরও কয়েকটা উদাহরণ আমরা দেখব। উদাহরণগুলো হচ্ছে কি, ন্যায়শাস্ত্রে পণ্ডিত আমরা বললাম। আবার যদি বলি যে দেখা গেল হ্যাঁ তিনি গান বাজনায় খুব ভালো, অর্থাৎ শর্মিলা গান বাজনায় খুব ভালো যদি আমরা বলি, তাহলে এখানে বোঝা গেল শর্মিলা গানের বিষয়ে বা গান বাজনার বিষয়ে খুব ভালো, তাহলে এখানে বিষয়াধিকরণ হলো। আবার উদাহরণ যদি বলি যে রাহুল লেখাপড়ায় খুব ভালো, এই কথাটা যদি রাহুল লেখাপড়ায় খুব ভালো, অর্থাৎ লেখাপড়াটা এখানে বিষয় বোঝাচ্ছে, তাই লেখাপড়ায় পদটি হচ্ছে যে বিষয়াধিকরণ। তাহলে এইরকমভাবে আরও একাধিক উদাহরণ আমরা দিতে পারি। আমাদের প্রত্যেকের মাথার মধ্যে বিষয়টা আশা করছি ঢুকে গেছে যে বিষয়াধিকরণ বলতে কোনো একটা বিষয় বোঝাবে, সেটা যে কোনো বিষয়, লেখাপড়া, গান বাজনা, লেখাপড়ার একটা অংশ, যে কোনো শাস্ত্র বা যে কোনো বই, যাই হোক না কেন, বা অন্যান্য আরও অনেক কিছু আছে রয়েছে, যেমন স্নেহ অর্থাৎ তেজ, এগুলো এক একটা বিষয়। যেমন কি, যে তিনি স্নেহে বিগলিত হয়ে যান, অর্থাৎ স্নেহের বিষয়ে তিনি বিগলিত, এটাও একটা বিষয়াধিকরণ। তেজে প্রবল, অর্থাৎ তেজ বিষয়ে তিনি প্রবল, তেজ হচ্ছে তাহলে এখানে একটা বিষয়াধিকরণ। তাহলে ঠিক এইরকমভাবেই একাধিক উদাহরণ আমরা দিতে পারি, কিন্তু অত উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের জাস্ট বিষয়টা বোঝা, যে কোনো একটা নির্দিষ্ট বিষয় বোঝাবে, সেই বিষয়টাকে বোঝালেই তাকে আমরা বলবো বিষয়াধিকরণ। এরপরে আমরা আসি অধিকরণের বিপসা। আমরা বিপসা শব্দের অর্থ কর্মকারকের ক্লাস, করণকারকের ক্লাস, দুটো ক্লাসেই জেনেছি যে বিপসা বলতে আমরা কি বুঝি। বিপসা মানে হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি বলতে একই কথার মানে পরের বার, মানে আবার উচ্চারণ, পরপর উচ্চারণ, একে বলা হয় বিপসা। অর্থাৎ
একটা কথা এমনভাবে দুবার উচ্চারণ করা হয়, এই দুবার উচ্চারণ করলেও সেটাকে একবারই মূলত বোঝানো হয়, কিন্তু ওই একবার বোঝানোর জন্য অনেক সময় দুবার উচ্চারণ হয়। এবার সেটা যদি কোনো একটা নির্দিষ্ট স্থানের প্রসঙ্গ বা সময়ের প্রসঙ্গ হয় তাহলে, বা বিষয়ের প্রসঙ্গ হয় তাহলে সেটা অধিকরণ কারক হবে। এটা একটা সাধারণ বিষয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, তাহলে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি মানে কুঞ্জ অর্থাৎ কুঞ্জে একটা যায়, সেই কুঞ্জে কুঞ্জে গাহে পাখি অর্থাৎ একটা স্থান বোঝাচ্ছে, সেই স্থানে কুঞ্জে পাখি গাইছে এটা বোঝাচ্ছে। সাধারণভাবে এটা বোঝা গেল অধিকরণ কারক, এবং কুঞ্জে কুঞ্জে দুবার উচ্চারণ হচ্ছে সেই জন্য এটা অধিকরণের বিপসা। আবার যদি দেখি যে দেশে দেশে মোর দেশ আছে, দেশে দেশে মোর দেশ আছে, বোঝা যাচ্ছে একই কথার পুনরাবৃত্তি, কোথায় বোঝাচ্ছে সেই জন্য অধিকরণ কারক। আবার এবং একই কথার পুনরাবৃত্তি সেই জন্য হচ্ছে এটাকে বলা হবে বিপসা। আবার যদি উদাহরণ দেখি যে অঙ্গে অঙ্গে অপূর্ব পুলক, বা অঙ্গে অঙ্গে জাগিয়াছে অপূর্ব পুলক, বোঝাই যাচ্ছে মানেটা হচ্ছে অঙ্গে অপূর্ব পুলক জেগেছে, অঙ্গে অঙ্গে বলা হয়েছে অর্থাৎ অনেকের অঙ্গে, এটাও বোঝাচ্ছে অধিকরণের বিপসা অর্থাৎ একই কথার পুনরাবৃত্তি। তাহলে এই গেল হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের কাকে বলে অধিকরণ কারক, অধিকরণ কারকের শ্রেণীবিভাগ, অধিকরণ কারকের শ্রেণীবিভাগের শ্রেণীবিভাগ এবং তাদের উদাহরণগুলো আমরা আশা করছি এইগুলো জেনে নেওয়ার পর অধিকরণ কারক সম্পর্কে আর কোনো সমস্যা আমাদের নেই। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অনুরোধ করব আপনারা কমেন্ট বক্সে এগুলো জানাবেন আপনাদের সমস্যাগুলো, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলোর সমাধান করবার। এবং আমার মনে হয় না যে অধিকরণ কারকের যে সংজ্ঞাটা আমরা দিয়েছি এবং তার সঙ্গে শ্রেণীবিভাগের মধ্যে যে উদাহরণগুলো আমরা দিয়েছি এবং বিষয়টাকে আমরা যেভাবে পরিবেশন করেছি, যেভাবে বলা হয়েছে, তাতে অধিকরণ কারক বুঝতে কোনো রকম সমস্যা হবে। কারণ স্থানাধিকরণ বলতে কি বোঝায়, স্থানাধিকরণের যে ভাগগুলো তথা একদেশ সূচক, ব্যাপ্তি সূচক বা সামীপ্য সূচক প্রত্যেকটার মানে আমরা জানি এবং উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা পরিষ্কার হয়েছে। কালাধিকরণ মানে জানি আমরা, ক্ষণমূলক কালাধিকরণ বা ব্যাপ্তিমূলক কালাধিকরণ, ক্ষণমূলক বলতে কি সেটাও আমরা জানি, ব্যাপ্তিমূলক বলতে কি সেটাও আমরা জানি। তাহলে দুটোরই অর্থ যেহেতু জানি, দুটোর বিষয় আমরা পরিষ্কার করে জেনেছি, সেই সঙ্গে হচ্ছে বিষয়াধিকরণ, বিষয় বলতে কি বোঝানো হলো সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে জানলাম, উদাহরণও দেখলাম, তাতে বিষয়টা মনে হয় আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। এবং সেই সঙ্গে বিপসার প্রসঙ্গটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি কর্ম বা করণ কারকের ক্ষেত্রে, সুতরাং এখানেও আলোচনা করলাম, সুতরাং বিপসা সংক্রান্ত সমস্যাও আশা করছি আর নেই। যাই হোক, আপাতত ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি ক্লাস ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।